হ্যালো বনু, শোন না, আমাকে একটা আইডিয়া দিবি। এই প্রত্যেক দিন ডেলি ব্লগ তো পোস্ট করছি, বাট ইদানিং কি মনে হচ্ছে জানিস, ব্লগটা যদি একটু অন্যরকম হতো তাহলে একটু বোধহয় ভালো লাগতো, মানে আমারও ভালো লাগতো, সাথে ভিউয়ার্সদেরও ভালো লাগতো। একটু আইডিয়া দে না বনু। তাই নাকি? কি বলছিস? এই ভিডিওটা এত ভাইরাল, মানে এই টপিকটাই? তাহলে তো একবার করা যেতেই পারে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ বনু। আমার বোন তো আমাকে বুদ্ধিটা দিয়েই দিল স্পেশাল ব্লগের জন্য, যেটা এখন ভীষণভাবে ট্রেন্ডিং। আশা করি তোমাদেরও সেটা ভালো লাগবে। যদিও তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো, তো দেরি কিসের, চলো যাওয়া যাক সেই স্পেশাল ব্লগ বানাতে স্পেশাল জায়গায়। সো লেটস গো। আচ্ছা, প্রতিমা তৈরি দেখতে দেখতে প্রতিমা তৈরির এই স্বর্গ মানে এই কুমোরটুলির ইতিহাসটা নিয়ে যদি একটু না ঘাটাঘাটি করি, তাহলে বোধহয় পুরো ব্লগটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই বলছি, একটু চলোই না জেনে নিই এই কুমোরটুলির ইতিহাস। প্রথমেই কুমোরটুলির ইতিহাস খুঁজতে গিয়ে যেটা বারবার উঠে এসেছে তা হলো নদিয়া জেলা, আর তার মধ্যে একটি ছোট্ট শহর কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর মানেই যার নাম সবার প্রথমে, তিনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র। প্রত্যেক বছরই আমরা দেখতে পাই পুজো আসার আগেই কুমোরটুলিতে ফটোগ্রাফার আগমনী শুটে সমস্ত লোকজনের ভিড়, কারণ সেখানে চলে ব্লগ শুট সাথে অ্যাস্থেটিক ফটোগ্রাফির ভিড়। কারণ এখনকার যুগে ট্রেন্ডিং টপিক, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলো তো চলতেই থাকবে, তবে কুমোরটুলি, প্রতিমা তৈরি, এগুলো শুরুই বা কোথার থেকে? মৃৎশিল্পী প্লাস হাফ মাইলের মধ্যে যাতায়াত করা যায় এমন এলাকা, এই দুটির মিলিত নাম কুমোরটুলি। রাজা কৃষ্ণচন্দ্রের মৃৎশিল্প সাথে মাটির প্রতিমার প্রতি ছিল এক আলাদাই ভালো লাগা। তিনি বাংলার ঢাকা আর নটর থেকে মৃৎশিল্পের দক্ষতা সম্পন্ন কুমোরদের নিয়ে এসেছিলেন কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগরের ঘূর্ণি নামক স্থানে বসবাসের জায়গাও করে দিয়েছিলেন। আর ঘূর্ণির পাশেই তখন বয়ে চলছিল জলঙ্গি নদী, আর সেই ঘূর্ণি নদীর মাটি দিয়েই শিল্পীরা তখন নিজেদের দক্ষতা প্রকাশ করতে শুরু করলেন। আর প্রত্যেক বছরই এই শিল্পীদের হাতেই তৈরি হতো দুর্গা প্রতিমা। সে তো নয় হলো, কিন্তু কলকাতার কুমোরটুলির সাথে এর কি যোগাযোগ? কি মনে মনে এমনটাই হচ্ছে, তাই তো? তার জন্য আরও কিছুক্ষণ আমার সাথে যে সময় কাটাতে হবে। পলাশীর যুদ্ধ জয়লাভ করে সবেমাত্র ব্রিটিশ শাসনের শিলমোহর পড়েছে। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর অর্ডার দিলেন কলকাতায় তৈরি হবে ফোর্ট উইলিয়াম। অঞ্চলটি ছিল গোবিন্দপুর, আর গোবিন্দপুরের বাসিন্দাদের তখন সরিয়ে নিয়ে যাওয়া হলো সুতানুটি অঞ্চলে। কিছু ধনী ব্যক্তিরা তখন জোড়াসাঁকো আর পাথরিয়াঘাটা অঞ্চলে বসবাস করতে শুরু করেছিলেন। পাশাপাশি কিছু ছোট ছোট পাড়াও তৈরি হয়েছিল, তবে যদিও সেগুলো ছিল পেশাভিত্তিক, যেমন কলুটোলা, ছুতোরপাড়া, দর্জিপাড়া, আহিরিটোলা, কুমারটুলি ইত্যাদি আরও অনেক। তখন পলাশীর যুদ্ধ জয়লাভ করে ইংরেজ শাসকরা রয়েছে এক দারুণ আনন্দে, আর সেই আনন্দকে আরো দ্বিগুণ করতে তখনকার শোভাবাজার রাজবাড়ির জমিদার রাজা নবকৃষ্ণদেব নিজের রাজবাড়িতেই আয়োজন করলেন এক রাজকীয় দুর্গাপুজোর। আর প্রতিমা তৈরির জন্য ডাক পড়ল কৃষ্ণনগরের ঘূর্ণির পাশে থাকা সমস্ত দক্ষ মৃৎশিল্পীদের। যদিও তখনকার দুর্গা প্রতিমার মুখমণ্ডলী এখনকার মতো একদমই ছিল না। শিল্পীরা তখন এসে বসবাস করতে শুরু করলো গঙ্গার পাশে থাকা এই কুমোরটুলি অঞ্চলে। রাজবাড়ির প্রথম দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল এক চালার, তবে মৃৎশিল্পীরা যে সিংহের মূর্তিটি তৈরি করেছিলেন তার শরীরটি সিংহের মতো হলেও মাথাটি ছিল ঘোড়ার মতো, যা ঘটকমুখী সিংহ নামে পরিচিত, যা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় কিন্তু আজও দেখা যায়। তবে শোনা যায় লাক্ষাধিক টাকা ব্যয় করে রাজা নবকৃষ্ণদেব এবং রাজা কৃষ্ণচন্দ্র রায় এই দুর্গাপূজার মাধ্যমেই পলাশীর যুদ্ধের বিজয় উৎসব পালন করেছিলেন। তবে রাজা নবকৃষ্ণদেব জাঁকজমক সহকারে দুর্গাপুজোর যে ধারা শুরু করেছিলেন তা কিন্তু কলকাতার বণিকদের মধ্যে এক আভিজাত্যিক ছোঁয়া এনে দিয়েছিল। ফলত বাড়তে থাকে শিল্পীদের কদর, আর তার সাথে সাথেই বাড়তে থাকে মৃৎশিল্পীদের কাজের সুযোগ। আস্তে আস্তে বহু সংখ্যক মৃৎশিল্পী তাদের পরিবার নিয়ে এই কুমোরটুলিতেই বসবাস করতে শুরু করেন, আর এইভাবেই শুরু হয় কুমোরটুলির যাত্রা।
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর কালকে দেওয়া তোমাদের কথা রাখতে আজ সকালে এসে হাজির। দেখে তো তোমরা বুঝতেই পারছো কোথায়, কলকাতা কুমোরটুলি। তো চলো দেখে নেওয়া যাক 11 সেপ্টেম্বর 2025-এ কীভাবে চলছে এই অবস্থায় প্রতিমা তৈরির তোড়জোড়। আচ্ছা, এখানে ফটোগ্রাফির জন্য এখানে কুপন কাটতে হলো 100 টাকা। আর এটার সরস্বতী পুজোর পর্যন্ত যতবার আসা যাবে ততবারই এটাতেই কাজ হয়ে যাবে। তো প্রথমেই চলে এসেছি সনাতন পালের স্টুডিওতে। তো সেখানে প্রথমেই দেখা যাচ্ছে যে এটা হয়তো সেকেন্ড কোট কালার চলছে, এখনও চক্ষুদান বা কালার কিছুই হয়ে ওঠেনি, সবে কাজ চলছে। আর এখানে দেখো এক চালায় পুরো পরিবারকে নিয়ে মা কিন্তু রেডি। এতক্ষণ পরে আমার যেটা পার্সোনালি ভীষণ পছন্দের যে মায়ের বেনারসি শাড়ির রূপ, তো সেটাই অবশেষে দেখতে পেলাম। হলুদ বেনারসিতে মাকে কি দারুণ লাগছে দেখো। শিল্পীর হাতের কাজ কতটা নিখুঁত, কতটা সুন্দর, মানে প্রত্যেকটা মূর্তির কত সুন্দর করে চোখ আঁকছেন শিল্পী, কি অসাধারণ লাগছে দেখতে। তো আগে যেটা না খেলে নয়, মানে আমার নতুন পুরনো সমস্ত ভিউয়ার্সরা তো জানো যে এটা চা, সকাল সকাল না খেলে কিন্তু পুরোপুরি দিনটা ভালো লাগে না, তাই একটু চা খেয়ে নিচ্ছি। এখানে দেখো সিংহর গোপে মাটি দেওয়া চলছে, জাস্ট দেখে নাও একটু। এখানে দেখো বাচ্চাদের সব স্কুল থেকে নিয়ে এসেছে। এবার আমি বুঝতে পারছি না যে ওনারা কি এখানেই সমস্ত কিছু বাচ্চাদেরকে দেখাতে নিয়ে এসেছে, ওটাই মনে হচ্ছে। কি ভাল লাগছে দেখতে না? আপনিও ভালো থাকবেন। প্রলাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায়। অনেকক্ষণ তো হলো ঠাকুর দেখা, তোমাদেরকে তো অনেকক্ষণ দেখালাম। চলো এবারে দেখে আসি কুমোরটুলির ঘাট। এই দেখো সামনেই আমাদের গঙ্গার ঘাট। তো চলো
চট করে দেখে নিই মা গঙ্গাকে। ব্যস্ততার জায়গায় তো এতক্ষণ ছিলাম, আর ব্যস্ততার জায়গা ছেড়ে যেই একটু গঙ্গার সাইডে আসলাম না, এখানে একটা আলাদাই শান্তি। ভাবলাম যে গঙ্গার একটু জল মাথায় দেবো আর সাথে তোমাদেরকেও একটু কাছে নিয়ে যাব, বাট এখন চলছে ভাটা, তো সেটা তো আর হলো না। সামনে পুরো চর পড়ে রয়েছে, সেইটুকু দেখাতে পারলাম না তোমাদের। তো এদিকে গঙ্গার ঘাট থেকে বেরিয়েই আর একটা ঘাটের দিকে আমরা যাচ্ছি, মানে কুমোরটুলি ঘাটের থেকে একটু এগিয়েই নাকি আর একটা ঘাটও আছে। তো এখান থেকে যাওয়ার সময় যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে রাস্তার মাঝখানে রাস্তার দুই সাইডে কি সুন্দর সবুজ আর বড় বড় গাছ। আর একটা কথা, এখনই তোমরা ভাববে যে একটু আগে লুকটা ছিল অন্য আর এখন লুক হয়ে গেল অন্য, সেটারও তো একটা স্পেশাল ব্যাপার তো আছেই। আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে। এখানে যেটা মিস করছিলাম বাট এখন আর মিস করছি না, এই দেখো আমাদের ভোলে বাবাকে একটু আগে পর্যন্ত দেখতে পাইনি ভালো করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি। আর একটা যে ঘাটের কথা বললাম, এটাই সেই ঘাট। এখানে তাও জল ছোঁয়া যাবে, বাট আমি এখন জলটা ঠিক প্রেফার করছি না নিতে, কারণ এখন ভাটা চলছে। এইসব বিষয়গুলো আমি আবার একটু মানি। জোয়ার আসলে জল যে কত দূর চলে যায় জাস্ট দেখো, মানে এখানে যদি পা পড়ে না, সোজা গঙ্গায় নেমে যেতে হবে। আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত কিন্তু ফটোগ্রাফাররা ভরে যাচ্ছে, আর আগমনী শ্যুটের জন্য স্পেশালি আরও সবাই চলে আসছে। তবু আমরা আজকে অনেকটা সকাল সকাল এসেছি, তার জন্য আমাদের খুব যে সমস্যা হয়েছে সেটা কিন্তু নয়। তো গঙ্গা দর্শন তো হয়ে গেল, এবার আমরা রেল লাইন ক্রস করে আবার কুমোরটুলির দিকে যাচ্ছি। এবছর যা বৃষ্টি, তাতে মানে মারাত্মক অবস্থা, নালে আরও আগে হয়ে যেত। হ্যাঁ, আকাশটাও কালো কালো হয়ে আসছে। এই প্রতিমাগুলো কোথাকার দাদা, কোথায় যাবে? কাকুরগাছি। ও, কাকুরগাছি বউবাজার। কি দারুণ, মানে মাতৃ প্রতিমার মুখটা দেখে জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর লাগছে দেখতে। যদিও এখনো পুরো কমপ্লিট নয়, হাত টাতগুলো এখনো হয়নি। আপনার নাম কি দাদা? অসীম পাল। ও, দিলীপ পাল। দিলীপ পালের এই সমস্ত ঠাকুর। আমাদের কিন্তু মোটামুটি পুজোয় ঠাকুর দেখা প্রায় কমপ্লিটই হয়ে গেল। এখানে নতুন করে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার থেকে আমরা কিন্তু প্রচুর ঠাকুর এখানেই দেখে নিলাম। তো এত স্পষ্ট মায়ের চরণ মনে হয় আমি তো এই প্রথম দেখলাম, কারণ মণ্ডপে তো যখন যাই তখন তো পুরো একদম ঢাকা থাকে শাড়িতে। এবছর 2025-এর কুমোরটুলির ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।